একসময় কবি নবারুণ ভট্টাচার্য তার কবিতায় তুলে ধরেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। হ্যাঁ, সেই কবির কবিতা যেন এখনও মর্মে মর্মে ফুটে উঠেছে রানীগঞ্জের অন্ডাল ব্লকের হরিশপুর গ্রাম পঞ্চায়েতে। প্রতিটি অংশেই রয়েছে মৃত্যুর সেই ভয়াবহতা। হঠাৎ করেই কয়লা খনির অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা কাটার কারণে মাটির স্তরে পুনরায় ব্যাকফিলিং না করায় ধসে গেছে একটার পর একটা বাড়িঘর। এ মুহূর্তে বারংবার তারা বিক্ষোভ আন্দোলন করলেও কোনো কাজের কাজ হয়নি, যার ফলস্বরূপ এখনও অন্ধকারেই রয়েছে হরিশপুর গ্রাম। স্তব্ধ, অন্ধকার, ভয়, আতঙ্ককে সঙ্গে করেই চলছে জীবন জীবিকা। তাদের একটাই দাবি যে তাদের পুনরায় ফিরিয়ে দেওয়া হোক নিজের বাসস্থান। একসময় কয়লা খনি গড়ে তোলার আগে নিজেদের কর্মসংস্থান ও রুজি রুটির তাগিদে তাদের নিজের প্রাণের জায়গা ছেড়ে দিয়ে কয়লা খনি করতে দেওয়া হয়েছিল এই সমস্ত এলাকায়, যা এখন মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে এখন খাঁ খাঁ করছে বাড়িঘর, কোনো মানুষজন নেই এই সকল বাড়িঘরে। যেখানে একসময় নিত্য সন্ধ্যা প্রদীপ দেওয়া হতো, আজ সেই তুলসী থান, তুলসী তলা শুনশান হয়ে রয়েছে। ধসে গিয়েছে নিজের প্রাণের বাড়িঘর, কিন্তু তারই মধ্যে চলছে জীবন জীবিকা, বেঁচে থাকার লড়াই। প্রতিটি বাড়িঘরেই এমনভাবেই ধস নেমে এসেছে যে তা দেখলে গা শিউরে ওঠে, কিন্তু নিরুপায় সকলেই। কে জানে কি হয়। ছমছম করা পরিবেশ, স্তব্ধ হয়ে রয়েছে সকল এলাকা। তখন তো রাত্রি 1টা বাজে, তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম। যখন শুনলাম যে একটা গ্রামে এই পাশের বাড়ি যখন ধসে পড়লো, তখন সবাই আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। তো যে যেখানে খুশি সেখানে আমরা চলে যেতে থাকি রাত্রে। মানে কি কোনো বিকট আওয়াজ উঠেছে কিংবা কোনো? হ্যাঁ, একটা মানে বাড়ি যে ঢুকে যায় সেই আওয়াজটা পেয়েছিলাম। তো গোটা মানে বাড়িগুলো সবারই মানে নড়ে গিয়েছিল। তো তার আগে কখনো ইঙ্গিত পেয়েছিলেন যে পেয়েছিলাম কখনো ধস ছিল? হ্যাঁ, ধসেছিল। তার আগে 2-4 দিন আগে একটা পাশের বাড়ি ধসেছিল। তো এখনো তো আপনারা রয়েছেন, আপনাদের বাড়ি ঘরগুলো তো এবারে বাচ্চাদেরকে তো আমাদেরকে মানুষ করতে হবে। আমরা তো এখানে সেখানে থেকে আর মানে আমাদের তো নিজস্ব কোনো জমি জায়গা ঘর বাড়ি নেই যে সেখানে থাকবো। সেই জন্য আবার সে গ্রামের মানুষ গ্রামে ফিরে আসতে হয়েছে। তো ভয় আতঙ্ক লাগে না? হ্যাঁ, লাগে। তো কি মানে রাতে ঘুম হয় না, কি করবো, একবার করে উঠে উঠে দেখি যে কোথায় কিছু হচ্ছে কিনা। জানালা খুলে দেখি যে বাইরে মানে কোথাও কিছু হচ্ছে কিনা। যেভাবেই থাকতে হয়, কারণ ছেলেদেরকে তো পড়াশোনা করাতে হবে। কি চান আপনারা এখন? আমরা চাই পুনর্বাসন চাই। পুনর্বাসনের তো বলছে বাড়িঘর তৈরি হয়েছে, কি কোথায়? ওই ফ্ল্যাটে কি আমরা থাকতে পারবো? আমাদেরকে হয়তো 2টো গরু নিয়েও থাকতে হবে, 2টো ছাগল নিয়েও থাকতে হবে, হয়তো দুধ ব্যবসা করে মানে খেতে হবে। তো সেটা কোথায় পাবো আমরা এগুলো? আমরা তো চাকরিজীবী নই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুনর্বাসন দেওয়ার সেই সকল বাড়িগুলিতে, যার মধ্যে বেশিরভাগ সামগ্রী চুরি হয়ে গেছে। তার জন্য প্রায় 2600 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু সেই সকল বাড়িগুলি নাকি শুয়োর খুপড়ি, সে বাড়িগুলি বসবাসযোগ্য নয়, এই বলেই সকলে প্রত্যাখ্যান করেছে সেই সকল বাড়ি। এই সকল বাড়িতে বসবাসের জন্য আসেনি কেউ, তাই শয়ে শয়ে বাড়ি তৈরি হয়ে পড়ে রয়েছে। দরজা জানলা নেই, নেই কোনো কাঠামো। চারিদিকে চুরি গেছে বিভিন্ন অংশের নির্মাণ সামগ্রী।
অসহায় মানুষজন পুনর্বাসন পাবে তো কোথায় পাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বাড়িগুলিতে রঙের প্রলেপও পড়েছে, কিন্তু অসহায় মানুষ নিজের বাসস্থান ভাঙা চোরা ও ভয় আতঙ্কের হলেও কুছ পরোয়া নেই করেই কাটিয়ে দিচ্ছে সেখানে। আসতে চাই না এই শুয়োর খুপড়িতে বলেই দাবি তাদের। পরিস্থিতি তো আমাদের ভালো নয়, আমরা যে আগের পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আছি। দুবার যে ভয় বয়কট করা হলো তাতেও কোনো ফল হয় নাই। তো এইবারে কি ভাবছেন, কি ভাবনা চিন্তা রয়েছে আপনাদের? এবারে আর কি ভাববো, এবারে ভাবছি যে ভোট বয়কটে থাক। তো এই যে আতঙ্কের পরিবেশ রয়েছে, কি কিরকম করে বসবাস করেন এখানে? কি করবো, ভয়ে আতঙ্কে রাত্রে তো ঘুম হয় না। হ্যাঁ, কি করে ঘুমাবো বলুন? এইভাবে যে থাকতে হয় ফাটল জায়গায়, কখন বসে যাবে ধসে যাবে তার তো কোনো ঠিক নেই। আপনারা এর জন্য কখনো দাবি করেছেন? কখনো বহুবার মিটিং মিছিল ঘেরাও অনশন, তাতেও কিছু হয় নাই। ডিএম এডিএম বিডিও তোমার এমপি এমএলএ সবাইকে করা হয়েছে, কেউ কোনো আশ্বাস দেয়? কেউ কোনো না। তো আপনাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা না, কেউ কিছু করেনি? না। তো আমরা শুনেছিলাম এখানে কয়েক হাজার কোটি টাকা নাকি আপনার বিনিয়োগ করা হয়েছে যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তো কিন্তু কই, আমরা তো কই কিছুই পাইনি। তো আমরা দেখেছি বেশ কিছু পুনর্বাসনের জন্য ঘরও তৈরি হয়েছে। কি হ্যাঁ হয়েছে, আমরাও শুনছি হয়েছে, কিন্তু ঘর যে কোথায় হয়েছে তাও জানি না বা কিছু না। তো বেশ কিছু দেখছিলাম আমরা জামুড়িয়াতে, বেশ কিছু অন্ডালেও ঘর তৈরি হয়েছে। ওগুলো কি জন্য হয়েছে? কুকুর ছাগল ভেড়া রাখার জন্য। ওখানে কি বসবাসের মতো নয়? হ্যাঁ? আপনারা কি দেখেছিলেন বাড়িঘর? না না না, আমরা কোনোদিন দেখিও নাই, জানিও না। হ্যাঁ, সে দূর থেকে দেখাই পুতুলের মতন দাঁড় করানো আছে বড় বড় বিল্ডিং। কি মনে হচ্ছে বসবাসযোগ্য নয়? বসবাসযোগ্য নয়। আমরা গ্রামের মানুষ, ও তো ফ্ল্যাটে থাকবো কি করে? যারা বয়স্ক মানুষ 3 তলায় 4 তলায় চাপবে কি করে? যার দুটো গরু ছাগল নিয়ে খায় দুধ বিক্রি করে, তারা গরু ছাগল রাখবে কোথায়? দুটি বছর এখানেই ভোট বয়কট করে দিয়েছে এলাকার বাসিন্দারা। অভিযোগ, তাদের যে দাবি খাদ্য বস্ত্র বাসস্থান, সেই বাসস্থানের কোনোরূপ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কেউই। বারংবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। তারপরও এখানের ভোটারদের ভোট পাওয়ার জন্য রাজনৈতিক দলের সদস্যরা চালিয়ে যাচ্ছেন নিরন্তর প্রচেষ্টা। দেওয়ালের বিভিন্ন কানায় কানায় দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন। আদেও কি এই মানুষজনেদের কোনো কাতর আবেদন শুনে এলাকার সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ নেবেন কোনো রাজনৈতিক দল, নাকি সবটাই রয়ে যাবে অন্ধকারে? এই হরিশপুর গ্রাম অন্ধকারে আতঙ্কে ছেয়ে রইবে সর্বদাই, তা নিয়েই উঠেছে প্রশ্ন। বারংবার এলাকার বাসিন্দারা দাবি করেছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে গ্রামকে আবার নতুন করে গড়ে তোলা হোক। গ্রামে যেন তারা বসবাসযোগ্য জমি পায়, তারা তাদের পুরনো ভিটে মাটি থেকে যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তাদের বাসস্থানকে আবার নতুনভাবে গড়ে তুলে দেওয়া হয়। তারই জন্য চলছে দিকে দিকে নিরন্তর দাবি। এর আগে বহু দফায় বহু আন্দোলন করে তারা নিজেদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার আবারও এসেছে নির্বাচন। এই নির্বাচনে এখন কি করে এলাকার মানুষ, তাই এখন দেখার। বিশেষ করে হরিশপুর পাড়া স্কুল, সামডি, বাঙালপাড়া থেকে আরম্ভ করে এই এলাকার মানুষের জীবন জীবিকা সম্পত্তি যে বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে ডিউ টু বেপরোয়াভাবে কয়লা উত্তোলনের ফলে, এর রাজনৈতিক কোনো সমাধান নেই। এর সমাধান হচ্ছে একটি, এই এলাকার মানুষকে জনজাগরণ, গণ আন্দোলন ছাড়া এর কোনো সমাধান নেই। আমরা কিন্তু সমাজকর্মী হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইলেকশনের পরেই কিন্তু 100খানা গ্রাম মিলে একটি কনভেনশন হবে, বিশেষ করে হরিশপুর ইস্যুকে সামনে রেখে, এবং লাগাতার মুভমেন্ট ছাড়া এর কিন্তু সমাধান নেই। পুনর্বাসনে সঠিক যদি প্রয়োগ না হয়, অ্যাকচুয়ালি দেশের যে আইন এলএ অ্যাক্ট 2013 এবং রিহেবিলিটেশনের যে অ্যাক্ট আছে, রিহেবিলিটেশন, রিসেটেলমেন্ট, ফেয়ার কম্পেনসেশন, উপযুক্ত ক্ষতিপূরণ তো মানুষকে দিতে হবে।
আমি মানুষকে এরা বিপদে ফেলেছে, মানুষকে এখন বলছে তোমরা ভিটে ছাড়া হও। অবস্থা এমন করেছে যে আমরা নিজেরাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভিটে ছাড়া হতে বাধ্য হব। হরিশপুরের 30% মানুষ কিন্তু নিজে নিজেই ভিটে ছাড়া হয়ে গেছে এবং কোম্পানিও চাইছে এরা ভিটে ছাড়া হয়ে যাক, তারপর আমরা মাইনিং অপারেশন করব। এই যে একটা অন্যায় চলছে, এটা একটা বুলডোজার চালাচ্ছে এই এলাকার উপর। কয়লা খনিতে এটা একটা বড় সমস্যা এবং এই সমস্যা নিয়ে আমরা দেখছি কোনো রাজনৈতিক দলই বা কোনো সাংসদই কিন্তু এটা নিয়ে দিল্লিতে কেউ কিন্তু উঠাচ্ছে না, সংসদে কিন্তু প্রশ্নও করছে না যে এর সমাধান কী। অথচ কয়লা মন্ত্রক এখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা রেভিনিউ পাচ্ছে, কয়লা উৎপাদন করছে, পুরো দেশকে কিন্তু উজালা করছে। অথচ ওই যে একটা কথা আছে, প্রদীপের নিষ্ঠায় থাকে অন্ধকারে। যে রবি ঠাকুরের একটি বাণী আছে, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, সেটাই কিন্তু বলছে হরিশপুর পাড়া স্কুল, সামডি এবং এই এলাকা। এবং আগামী দিনের যে প্রজেক্ট রিপোর্ট, এই এলাকায় কোনো গ্রাম বলে আর কিছু কিন্তু থাকবে না। এবং যা ডিপিআর আছে, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, একের পর এক প্রজেক্ট, এইখানে হবে 80 মিলিয়ন টনের প্রজেক্ট, পলাশিয়া বেলবাদে 35.6 মিলিয়ন টনের। এই যে একটা সিস্টেম আসছে 30 থেকে 35 বছরের মধ্যে এই এলাকার কয়লা ভাণ্ডারকে তুলে নেওয়ার, এবং এলাকাগুলো কিন্তু ধূলিসাৎ, এই এলাকাটা কিন্তু 30-35 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। এই এলাকায় কিন্তু গ্রাম বলে কোনো কিছু থাকবে না। এবং তার সমাধান কী হবে, সেই সমাধানের পথ এবং রাস্তা কিন্তু আমাদেরকেই খুঁজতে হবে।